ব্লাইন্ডলি তাকে আসলে বিশ্বাস ওইভাবে করতে হবে না। কারণ মনে হয় এখনকার সময়ে আসলে রিসার্চ করা খুব কঠিন না, যে ঘাটাঘাটি করে একটা কনক্লুশনে। কিন্তু অবশ্যই এক্সপার্ট একটা গাইডলাইন পেলে প্রথমে এই কাজটা একটু সহজ হয়ে যায়। তো আমি এই জায়গায় আপনাদের ক্যাম্পাসের সিনিয়র হিসেবে আমি চেষ্টা করব যে কিছু জায়গায় আলোকপাত করার জন্য, এবং যে বিষয়গুলো না জানলেই নয়, এবং কেরিয়ার যদি এখানে ঘটতে চান, যেমন অনেকে ডেটা সায়েন্স যে বিষয়টা, এটার প্রতি একটা বাজওয়ার্ডে আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো অনেকে খুব ডেডিকেটেড আছেন যে এআই ডেটা সায়েন্স এগুলো নিয়ে কাজ করতেছেন। কিন্তু অনেকে, আমি যখন ইভেন অনলাইনে কোর্সও নেই বা বিভিন্ন জায়গায়, বা আমি নিজে কোর্স করেছি, বা তখন দেখেছি যে জাস্ট হবিস্ট, আউট অফ হবি আহ এক একজন কোর্সে জয়েন করেছে, বা এই ওয়ার্ডটা শুনে এত হাইপ একটা ওয়ার্ড, কিন্তু আসলে আম, এটা তার জন্য না আসলে। তার জন্য না বলতে, ওটার জন্য যে ডিটারমিনেশন দিতে হবে বা সেখানে ভালো করার জন্য যে বিষয়গুলো দরকার হবে, ওই জিনিসটা হয়তো বা তার মাঝে নাই। সে প্রপারলি যদি আরেকটু রিসার্চ করে নামতো, বা হোয়াট ইট টেক্স টু বি সাকসেসফুল ইন দিস ফিল্ড, তাহলে এটা আসলে অনেক হেল্পফুল হতো। যাই হোক, আমি আরেকটু স্ট্রাকচার ওয়েতে আমার কথা বলি। আমি বর্তমানে কাজ করছি জার্মান একটা রিটেল কোম্পানিতে। সেটা হলো ফ্যাশন ইন্ডাস্ট্রি বা অ্যাপারেল ইন্ডাস্ট্রি। হ্যামবুর্গ বেসড কোম্পানি, আমি বাংলাদেশ থেকেই কাজ করি ওদের সাথে। সেখানে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করি। তো আমি আমার রোলটা একটু বলি, বললে যে জায়গায় অনেকেই কানেক্ট করতে পারবেন, বা এখানে যদি কেউ বিজনেস ব্যাকগ্রাউন্ডে থাকেন বা নন টেক ব্যাকগ্রাউন্ডে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ডেটা অ্যানালিস্টরা বা ডেটা সায়েন্টিস্টরা কিভাবে স্টেক হোল্ডারদের হেল্প করে। তারা যে কারে কারে টাকা দিচ্ছে, তাদেরকে স্যালারি দিচ্ছে কি কারণে, বা তারা যে ইনভেস্ট করে। আবার আমাদের দেশে অনেকগুলো কোম্পানি আছে যারা এখনো তাদের মাঝে ওই ডেটা লিটারেসি বিষয়টা নাই, বা ডেটাকে অ্যাডপ্ট করার থেকে যে জাস্ট গাটস ফিলিং এর উপর ডিসিশন নেওয়া, জাস্ট আই এম এক্সপিরিয়েন্স বা এভাবে আমি চলে আসতেছে ডিসিশন নিচ্ছি। কিন্তু এই যদিও আমাদের দেশে চেঞ্জ আসতেছে বলে, আপনারা যদি লিঙ্কডইনে ঢুকেও যদি একটা, লিঙ্কডইনে যদি ঢুকেন, ঢুকলে জব অ্যালার্ট একটা পজিশন আছে, জায়গা আছে, অথবা জবসে গিয়ে যদি আপনি সার্চ করেন, আপনি যদি শুধু ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট অথবা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট বা পাওয়ার বিআই অ্যানালিস্ট দেখে সার্চ দেন, দেখবেন যে প্রতি মাসে অ্যাটলিস্ট 30 থেকে 50 পজিশন ওপেনিং হচ্ছে মিনিমাম। সো এটা নিজেরাই একটা ভেরিফাই করতে পারবেন মোটামুটি। সো আমি সেখানে যে কাজটা করি, আমি মেইনলি প্রথমে আমাকে রিক্রুট করা হয় যে হলো তাদের যে মেইন স্টেক হোল্ডার, যে এমডির সাথে সরাসরি কাজ করবেন। উনি একজন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের মানুষ, একটা ব্যাংকের এমডি ছিলেন হ্যামবুর্গের। সেটা ছেড়ে 2012 সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। বেশ মোটামুটি ইয়ারলি 100 মিলিয়ন টার্ন ওভার, 100 মিলিয়ন ইউরোস সর্ট অফ এরকম কোম্পানি। তো মিড সাইজের কোম্পানি বলতে পারেন। আহ, তো সেখানে তার সাথে যে তাকে ডিসিশন মেকিং এ হেল্প করা। হি ইজ এ ভেরি স্মার্ট পারসন, বাট কিভাবে ডেটা থেকে ইনসাইট বের করা যায়, ওই টেকনিক্যাল বিষয়টা ওনার মাঝে মিসিং ছিল। হ্যাঁ, এটা নর্মালি একজন এমডি বা সিও লেভেলের মানুষজন জানার কথাও না ওইভাবে। সো উনি যেটা, হি হ্যাজ গ্রেট আইডিয়াস, কিন্তু ওই আইডিয়া গুলাকে এক্সিকিউট করার জন্য, ব্যাক করার জন্য, যে ওকে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যে আমার ডেটাকে এটাকে সাপোর্ট দিচ্ছে কিনা। তো এই জন্য একজন মানুষ দরকার ছিল। তো আমি সেখানে যখন জয়েন করি, প্রায় 1 বছরের উপরে হয়েছে এখন। আহ so তো হোয়েন এভার হি হ্যাজ আইডিয়াস, যেমন আমি কিছু উদাহরণ দিই, যেমন আমরা হলো প্রথম দিকে হলো ব্র্যান্ড নিয়ে, আমরা প্রায় 1088টা লাক্সারি ব্র্যান্ড নিয়ে কাজ করি। লুই ভুইটন, শ্যানেল, প্রাডা, এই ধরনের লাক্সারি ব্র্যান্ড গুলা নিয়ে কাজ। হার্মেসের কিছু ব্যাগ আছে যেগুলা প্রায় 15,000 20,000 ইউরোতে এক একটা ব্যাগে সেল হয়। তো এই যে এগুলোকে আমরা টপ ব্র্যান্ড বলি বা সামথিং। তো ওখানে যে প্রাইসিং স্ট্র্যাটেজিটা অনেক ইম্পর্টেন্ট। এত বেশি দামের প্রোডাক্ট গুলা, আহ আমরা, যেটা হয় যে আমরা এগুলাকে, আমরা চাই না যে এগুলা স্লো মুভিং প্রোডাক্ট হোক, আমার ওয়্যার হাউসে বেশি দিন পরে যায় থাকুক। বেশি দিন পরে থাকলে আমার জন্য কি হয়, যে এগুলা উম, আমার টাকাটা আটকে থাকলো, এই টাকা দিয়ে যদি আমি বের করতে পারি, আমরা প্রফিট মার্জিন যখন দেখি, প্রফিট মার্জিন বলতে বোঝায় আমাদের প্রফিট মার্জিন অ্যারাউন্ড মনে করেন যে 50%, 52%। তার মানে 100 টাকা আমি সেল করলে 52 টাকায় আমার লাভ হয়। তো আমাকে তো সেল করতে হবে। তো আমি যদি এই টাকাটা আটকে থাকে, তাহলে আমার জন্য লস। আমি কারণ এটা বিক্রি করতে পারলে এটা দিয়ে অন্য প্রোডাক্ট কিনতে পারবো, কিনতে পারলে আমার হলো মোটামুটি এরকম লাভ হচ্ছে। তো এই ধরনের প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে, আমরা এই ব্র্যান্ড গুলোর ক্ষেত্রে কোন ব্র্যান্ডটা বেশি সেল হবে, কোনটা কম সেল হবে, এটার প্রবাবিলিটি কিরকম, ইভেন এইগুলোর ক্ষেত্রে প্রাইস ইলাস্টিসিটি, যে ইকোনমিক্স এর যে কিছু টপিক আছে, ওকে আমি যে প্রাইস বাড়ালাম, প্রাইস বাড়ালে এটা কতটুকু কাস্টমারদের মাঝে, কতটুকু মানে কতটুকু সেন্সিটিভ এটার ক্ষেত্রে।
আমার কি পড়ে, আমি যে পরিমাণ বাড়ালাম ডিমান্ড কি তার থেকে অনেক বেশি ফল করলো কিনা। সো এগুলো ইকোনমিক্স এর একটা ইয়ে আছে যে প্রাইস ইলাস্টিসিটি, নর্মালি প্রাইস ইলাস্টিসিটি ওয়ান এর নিচে হলে আমরা তখন বলি যে ওকে তেমন ইলাস্টিক না বা সেন্সিটিভ না। ওয়ান এর বেশি হলে বুঝি যে না, এটাতে আমি এত চেঞ্জ করতে পারবো না, তখন কাস্টমার আমার মুখ ফিরিয়ে নেবে আমার উপর। সেটা জাস্ট একটা উদাহরণ বললাম। বিমানের ক্ষেত্রে যেমন টিকিট কাটতে গেলে আপনারা দেখেন না যে এর মুহূর্তে টিকিট কাটলে বা ইভেন উইকেন্ডের জন্য টিকিট কাটলে বাড়তেছে, আবার অনেক আগে টিকিট কেটে রাখলেন। আমি দেখলাম আমার আমেরিকা থেকে এক ফ্রেন্ড আসে 2-3 বছর পরে পরে, সে ইভেন অনেক আগে টিকিট কেটে রাখে, এইভাবে বুঝে আমেরিকা থেকে যাওয়া আসা সে 1,20,000-এ হয়ে যায়। আবার যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন যায় পিএইচডি বা এরকম মানে হায়ার স্টাডিজ এর জন্য, তখন দেখলাম যে শুধু যাওয়ার টিকিটই দেখলাম যে 2,70,000 ইভেন 3 লাখ টাকা দেওয়া টিকিট কাটে। তো এই প্রাইসিং গুলা হলো ডাইনামিক প্রাইসিং। এই ডাইনামিক প্রাইসিং গুলা, এই যে আপ প্রাইসিং ডাউন প্রাইসিং, এগুলো আরো বিভিন্ন অ্যালগোরিদম ডেভেলপ করা হয় এগুলোর মাধ্যমে হয়। এটা জাস্ট একটা বললাম। তো যে স্টকের কথা বললাম, আমি স্টক কোনগুলা যেন বেশি দিন আমার পরে না থাকে। হ্যাঁ। সো এই জন্য ড্যাশবোর্ডও দরকার হয়। আবার এরকম ফাইন্যান্সিয়াল বিভিন্ন সময় মডেলিং করা হয়, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করা হয়, এই ধরনের বিষয় দরকার। তো যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, তারা অ্যাটলিস্ট এখনকার সময়ে কেরিয়ার গড়ার জন্য মিনিমাম এক্সেল এবং পাওয়ার বিআই এর মতো টুলগুলা শিখে রাখা উচিত। এখন এগুলো আসলে মানে এই টুলগুলো এরকম একটা হয়ে গিয়েছে যে হলো আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ না করেন, তাও কোনো, আপনি যেই রোলেই যান এই জিনিসগুলো যদি আপনি জানেন আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। আমি যেমন আমার মার্কেটিং হেড যাদের সাথে কাজ করি, গ্রোথ এন্ড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজারদের সাথে যেমন রেগুলার কাজ করতেছি তাদের সাথে এখন, আহ তখন তার অলওয়েজ দে আর আস্কিং ফর নাম্বারস। আমাকে বলে যে রিটেনশন কারা, রিটেন কাস্টমার কারা, বা ওভার দ্য টাইম আমি যে মার্কেটিং ক্যাম্পেইন দিয়ে আমি নিয়ে আসলাম বিভিন্ন কাস্টমার, তাদের মাঝে কত পার্সেন্ট আমি রিটেন করে রাখতেছি। এটা ড্যাশবোর্ডের ভিতরে উইক বাই উইক আমাকে দেখাও, 1 উইক পরে কতজন থাকলো, 2 উইক পরে আমার নিউ কাস্টমার কেমন। এগুলার কিন্তু মোটামুটি কোড দিয়ে করা, এসকিউএল দিয়ে করা যায়, পাওয়ার বিআই দিয়ে করা যায়, মোটামুটি ডিফিকাল্ট আছে। সো অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত এই বিষয়গুলো যখন জানলে, যেমন ওরা ওখানে ইউরোপে বসে মনে করেন যে এক একজন প্রায় 7,000, 8,000, 10,000 ইউরো পর্যন্ত বেতন পাচ্ছে মাস, কিন্তু দে হ্যাভ গ্রেট আইডিয়াস এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বাট স্টিল দে আর ফেল টু অ্যানালাইজ দিস ডেটা। কি কারণে? তারা হয়তো বা যদি এক্সেল বা পাওয়ার বিআই অথবা এসকিউএল এই টুলগুলো যদি জানা থাকতো, এই জায়গায় কিন্তু আরেকজনের উপর ডিপেন্ডেন্সি থাকতো না। সে নিজেই কিন্তু আরো এফেক্টিভলি এই কাজগুলো করতে পারতো, সেখানে তার যেমন ইভেনচুয়ালি স্যালারি বা এই বিষয়গুলো বাড়তো, তার কোম্পানির জন্য আসলে ভালো হতো। ডিপেন্ডেন্সি কমে নিজেই নিজের মতো করে এক্সপোর্ট। আর না হলে কি হয়, আরেকজনকে রিকোয়ারমেন্ট দিতে হয়, আমরা টিকেটিং বলি, যে আমাকে টিকিট দিচ্ছে যে ওকে এটা এটা করে দিতে হবে বা একটা মিটিং করছে। তো এগুলো তো লিমিটে, আবার তার মাথায় পরের দিন আরেকটা আইডিয়া আসলো, ইনস্ট্যান্টলি তো সে দিতে পারে না। আমি এটা করে জমা দেওয়ার পরে সে আবার ওইটা সম্বন্ধে আমাকে বলতে হবে, আমার অ্যাভেলেবিলিটি আছে কিনা এটা দেখতে হবে। So এইভাবে অসংখ্য কাজে যে হলো আপনি যখন জানবেন, তখনই আসলে কিভাবে ডিসিশন মেকিং এ এই কাজগুলা মানে হেল্প করা যায় স্টেক হোল্ডারদের বা একটা বিজনেস কে, তখন এটা পসিবল। আমাদের দেশের সমস্যাটা কি, বাই দ্য ওয়ে আমি আপনাদের জন্য একটু কিছু স্লাইড রেডি করেছি যেটা আপনাদের ফার্দার আপনাদের কাজে লাগতে পারে বিভিন্ন সময়, বিভিন্ন রিসোর্স গুলো আমি কিছু অ্যাড করেছি। আমি একটু ওটা শেয়ার করি, শেয়ার করে সো আশা করি দেখা যাচ্ছে। তো স্লাইড শেয়ার করুন। ওকে, যা বলছিলাম, আমি শুরু করেছিলাম আমার জার্নিটা, আমি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি আমার ব্যাচে ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম, অনার্স মাস্টার্স। তো আমার ইচ্ছা ছিল টিচিং রিসার্চ এগুলাতে যাওয়া। ইভেন আমি অনেকগুলো রিসার্চ পেপার কাজ করি, প্রায় 4টা রিসার্চ পেপার আছে। কিন্তু তাও আমি ইনডিসিশনে ছিলাম যে আমি কোনটা, ইভেন আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বছর দেড়েকের মতো লেকচারার হিসেবে কাজ করি। ওকে। কিন্তু তখনও আমার মনে হচ্ছিল যে কেরিয়ারটা এখানে আনসার্টেনটি ছিল, কোভিড আসছে, স্টুডেন্ট কমে গেলে এখানে পজিশন থাকবে কি থাকবে না এরকম অনিশ্চয়তা অনেক কিছু ছিল, ওই ফ্লেক্সিবিলিটিও ছিল না কাজ করার। সো এট সাম পয়েন্ট আমি 2020-এর শেষের দিকে আমি ডিসাইড করি যে ওকে, বা মাঝের দিকে, যে না, আমি স্কিল বেসড কিছু করবো। হ্যাঁ, আমি যেহেতু স্ট্যাট জানি, আমি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং অ্যাটলিস্ট আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানতাম। এসপিএস তো খুব সোজা, 2 দিনও এসপিএস শেখা যায়। তো এসপিএসএস এর, আপনারা এসপিএসএস এর নাম শুনছিলেন নাকি? তো এসপিএসএস জানি। তো আমি দেখিয়ে দিই। তো আমি তখন একটা ফিনটেক কোম্পানিতে জয়েন করলাম। তারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে তারা সলিউশন দেয়। সো ইভেন অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ডাটার ফুল অ্যাক্সেস ছিল, ওটা নিয়ে আমি মেনলি কাজ করতাম। এবং আইডিয়ারে, যেটা হলো বাংলাদেশ ব্যাংক যেমন সবগুলা ব্যাংকে
নিয়ন্ত্রণ করে। আইডিআরএ হলো সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা গভর্নিং বডি, বাংলাদেশ সরকার 2014 সালে ওদেরকে ইয়ে করে। সো ওদেরকেও আমাদের কোম্পানি ওদের সব সাপোর্ট দিত, ডেটা রিলেটেড বা সিস্টেম বানানো। তো ওদের সব ডেটা, বাংলাদেশে 83টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তাদের সবার ডেটাই তখন আমার কাছে ছিল। আমি ওটা দিয়ে ড্যাশবোর্ড বা এই ধরনের কাজগুলো করতাম। ওকে। সো এবং ডিসিশন মেকিং বা রিপোর্ট অটোমেশনের কাজগুলো করতাম সেখানে করতে। তখন আমি এসকিউএল বা এরকম ডেটাবেজ, এসকিউএল কি, ডেটাবেজ যেখানে ডেটা স্টোর করে রাখা হয় লার্জ অর্গানাইজেশন গুলোর জন্য, সেটাকে সেটার সাথে কমিউনিকেট করার জন্য যে ল্যাঙ্গুয়েজ, সেটা হলো এসকিউএল বা সিকিউএল বলা হয়। সো খুব কঠিন না, মোটামুটি রিলেটিভলি ইজি ল্যাঙ্গুয়েজ। তো এটা শেখা শুরু করে ভালোভাবে। তারপর দেখলাম যে না, বড় অর্গানাইজেশন গুলা, বাইরের কোম্পানি গুলাতে কাজ করতে গেলে আমার কি লাগবে। তখন দেখলাম যে ওকে, তারা সবাই ক্লাউড টেকনোলজি ব্যবহার করে, তাদের এই যে লোকাল ডেটাবেস সেট আপে হয় না। কারণ অনেক লার্জ ডাটা যখন হতো, ইভেন আমাদেরই বলা হতো মাসের প্রথম রবিবার সোমবার কি হয়, বাইরে থেকে প্রচুর রেমিটেন্স আসে, তখন তোমরা ডেটাবেজে কুইরি করো না। করলে কি হবে, আমার অরিজিনাল যে আমার সিস্টেমে যে ডেটা মানে রাইট হচ্ছে, মানে একটা ট্রানজাকশন হলেই ডেটা পড়তেছে, ওইটা স্লো হয়ে যায়। তো এটা তো আসলে রিয়েল বিজনেসের ক্ষেত্রে এরকম হওয়া উচিত না। এরকম ফাস্ট, যেমন সহজে টিকিট কাটতে গেলে ঈদের সময় বা এটা তো দেখিনি কি ধরনের ল্যাগ প্রবলেম হয়। সো এখনকার সময় যে আধুনিক ইয়ে হলো, এই জিনিসগুলোকে ক্লাউড ওয়্যার হাউস বলে। তখন এই ওয়্যার হাউস নিয়ে পড়া শুরু করলাম, ব্লগ পড়তাম প্রচুর। দেন হলো একটা ইউকে বেসড একটা ডেটা সায়েন্স কোম্পানির সাথে কাজ শুরু করি। ওখানে 1 বছর কাজ করার পরে এখন এখানে কাজ করতেছি। প্লাস একটা অস্ট্রেলিয়ান একটা মাইনিং কোম্পানির সাথেও কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি, ডেটা সায়েন্টিস্ট কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি। ওকে, ফাইন। সো এখানে যদি এ করেন, এখনকার সময় যদি চিন্তা করেন যে সব দিকে ডাটা নিয়ে কথা হচ্ছে না, যে বা আপনি যেই জায়গায় যান এখন তো ডিজিটাল প্রোডাক্ট যত বেড়েছে, ইভেন সোশ্যাল মিডিয়া বলেন বা যে কোনো কিছু বলেন, চারদিকে ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল ট্রানজাকশন। এক সময় আমরা নর্মালি কি করতাম, সবকিছু ইভেন ব্যাংকে টাকা দেওয়া, ইভেন ফার্স্টের এখন প্রসেস গুলো মনে হয় ব্যাংকে গিয়ে লাইন ধরে টাকা জমা দিতে হয় না, অনলাইনে বেশিরভাগই ওগুলো জমা দিতে হয়। যাই হোক, যখনই ডিজিটালি ডেটা যখন সেভ হচ্ছে, বা ই কমার্স সাইট গুলো তো এখন ভুরি ভুরি ই কমার্স সাইট, ই কমার্স সাইটে যখন আপনি ঢু মারলেন, আপনার প্রতিটা রেকর্ড কিন্তু সেভ করা যায়। আমাদের কোম্পানিতে প্রত্যেকটা ডেটায় এগুলা ইয়ে থাকে, যে কোনটাতে ক্লিক করলো, কোন পেজ থেকে কোন পেজ। এটা অনেক সময় হয় না যে আমরা কার্টে অ্যাড করলাম, তারপরে আর লাস্টে পে না করে বের হয়ে গেলাম। এটা হইতে পারে এর মুহূর্তে হয়তো বা এমন একটা আমি ফাংশনালিটি দেখলাম যে না, আমার ইয়ে চার্জটা বেশি, ডেলিভারি চার্জটা বেশি, অথবা আমার এমন কিছু ইনফরমেশন দিতে হচ্ছে ওখানে, এটা আমি কমফোর্টেবল না, অথবা ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট করতেছে না, 50% হলো অগ্রিম দিতে হচ্ছে, ওই জায়গাগুলোর জন্য আমি বের হয়ে যাচ্ছি। সো এই যে এগুলো অ্যানালাইসিস এর ব্যাপার আছে, স্টেক হোল্ডাররা তখন এগুলো দেখতেছে, কতজন কাস্টমার আমার এই জায়গায় গিয়ে চার্ন করলো, কোন ফানেলের কোন স্টেজে গিয়ে বের হয়ে আসলো, আমার আটকে আছে। তো তাদের ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়, ওই অনুযায়ী স্ট্র্যাটেজি নিতে হয়। সো এগুলা মার্কেটিং এন্ড গ্রোথ এই ধরনের, বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার যারা এই ধরনের রোল গুলাতে যারা আছে, তারা এই কাজগুলা করে। আরেকটা বিষয়, আপনি যখন ডেটা অ্যানালাইসিস শিখবেন বা ইভেন ডেটা সায়েন্সের অনেক কিছু যখন শিখবেন, নট নেসেসারিলি আপনাকে ডেটা অ্যানালিস্ট পজিশন, ডেটা সায়েন্টিস্ট পজিশন বা এমএল এন্ড এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি অনেক সময় দেখবেন যে মার্কেটিং অ্যানালিস্ট ম্যানেজার হিসেবে কাজ, আপনি বিবিএ স্টুডেন্ট মনে করেন, আপনি দেখবেন যে হলো মার্কেটিং নিয়ে আপনি কাজ করেন। আপনি যদি এই স্কিল গুলা থাকে, তখন আপনি মার্কেটিং টিমে খুব ভালো কাজ করতে পারবেন। আপনার সাথে আরেকজন মার্কেটিং এ, সে ডাটা অ্যানালিসিস না শিখে মার্কেটিং এর কাজ করতেছে, আর আপনি জানেন, এটা হিউজ ডিফারেন্স। সে 1 মাসে যা কাজ করবে, আপনি 7 দিনে তা কাজ করতে পারবেন। কারণ আপনার কাজ, অধিকাংশ কাজ অটোমেট করতে পারবেন, আপনার কাজ দ্রুত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে খুব ইজিলি করতে পারবেন। ড্যাশবোর্ড বানিয়ে কাজ অনেক বা রিপোর্ট অটোমেশনের মতো কাজগুলো করা যায়। এখনকার সময় যে মানে সর্ট অফ এগুলা কাছাকাছি রোল, এক একটার এক এক রকম, আমি এটা কিছুক্ষণ পরে বলবো। সব থেকে পপুলার যে রোল গুলো আছে এগুলা, এর ভিতরে বাংলাদেশে যেটা আমি যেটা ট্রেন্ড লক্ষ্য করতে গত 1 বছর যাব, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টই বেশি হায়ার হচ্ছে, মানে যেখানে আসলে পাওয়ার বিআই এবং এসকিউএল চাওয়া হয়। তো সর্ট অফ, কারণ এটা মেইনলি আপনি ডেটা সায়েন্টিস্টদের পরিশ্রমটা, বা এআই এমএল এন্ড এআই ইঞ্জিনিয়ারদের ডিমান্ড হিউজ, মানে তাদের স্যালারি বেশি হয় অনেক সময়, কিন্তু এই কাজগুলো একটু চ্যালেঞ্জিং হয়। যেটা নন টেক থেকে এসে শিখতে যে কেউ পারবে না এমন না, কিন্তু তুলনামূলক কঠিন, অনেক চ্যালেঞ্জিং। কিন্তু বিআই অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হওয়াটা তুলনামূলক এত কঠিন না। কেউ 6 মাস ভালোভাবে ইনভেস্ট করলে, ডেডিকেটেড যদি এফোর্ট দেয়, 6 মাসে একজন খুব ভালো লেভেলের ডেটা অ্যানালিস্ট হিসেবে হয়ে
বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হয়ে বেরোতে পারবে। এবং দেন তার স্মার্টনেস বা কমিউনিকেশন স্কিল, যেটা ইংলিশ হোক বা যেটা হোক, এগুলোর উপর ভিত্তি করে খুব আউটস্ট্যান্ডিং ক্যারিয়ার করা যায়। এবং এখানে সবসময় গ্রোথটা লিনিয়ার হয় না, আমরা এই কথাটা রেগুলার বলি। এখানে গ্রোথ হয় হলো এই ফিল্ড গুলাতে, এই ক্যারিয়ার গুলাতে, যে এক্সপোনেনশিয়াল। কেন বলতেছি, নর্মালি আপনি যেমন এমএনসি মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানি, তো আমার অনেক কলিগ বা আমার ফ্যামিলির অনেক মানুষকে আমি দেখেছি কাজ করতে, তাদের স্যালারি বাড়ে ইনক্রিমেন্ট, যেমন আপনি 30-40-এ জয়েন করেছেন মনে করেন, আপনার ইয়ারলি ইনক্রিমেন্ট 10%-এর উপরে খুব রেয়ার, সর্বোচ্চ বাড়লে 15%। তো 10% যদি বাড়ে কত বাড়লো দেখেন তো, 4,000 বাড়লো। হ্যাঁ, তো আমাদের দেশে ইনফ্লেশন হলো বা 15%ই বাড়লো, আমাদের দেশে ইনফ্লেশনও তো 15%। আলটিমেটলি আপনার স্যালারি আসলে কোনোভাবে বাড়েই। সো কিন্তু এই ফিল্ড গুলাতে শুরুতে আপনি 30-40 যেটাতেই জয়েন করেন, আমাদের দেশে নর্মালি 20 থেকে 40-র ভিতরে রেঞ্জে জয়েনিং হয়। এক্সেপশনাল কেসের ক্ষেত্রে 50-60 হইতে পারে, কিন্তু নর্মালি 20 থেকে 40-র ভিতরেই হয়, বেশিরভাগই 25 থেকে 35। আমার কিছু স্টুডেন্ট আছে পাঠাওয়ে কাজ করতেছে, নেক্সট ভেঞ্চার্সে কাজ করতেছে, বা এরকম আরো কিছু জায়গায় আছে। তো তাদের অনেককেই আমি দেখেছি যে একজন আছে যে 18-তে জয়েন করেছে 18,000 স্যালারিতে ইন্টার্ন হিসেবে, 3 মাস ইন্টার্নশিপ বা 2 মাসের ভিতরে তাকে কনফার্ম করা হলো। এখন তারপরে দেখা গেল 35-এ কাজ করতেছে এক্সিকিউটিভ হিসেবে, এবং 1 বছরের ভিতরেই, 1 বছর না 10 মাসের ভিতরে 60-তে আবার তাকে অফার করা, 60 বা 65-এ অফার করা হয়েছে। তো এটা একজন না, এরকম অসংখ্য, মানে আমি অনেককে আমি এরকম দেখছি। আমার নিজের জার্নিটাও সর্ট অফ এরকম। 2 বছর কাজ করলে বা 2.5 বছর ভালোভাবে কেউ যদি কাজ করে, শেখার পাশাপাশি, মানে কাজ করার পাশাপাশি যদি শিখে, কি কি শিখতে হবে আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। সো আহ তখন আসলে 2 থেকে 2.5 বছর পরই যে মানে 6 ডিজিট স্যালারি পাওয়াটা খুব কঠিন কিছু না। আর আমাদের দেশে আরেকটা বিষয় হলো, এখন বাইরের অনেক কোম্পানি হায়ার করতেছে আমাদের দেশে, সরাসরি আমাদের দেশে কোম্পানিও দিচ্ছে। অপটিমাইজের মতো কোম্পানি আছে, সাফালো বা এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে, বা বিপিও টাইপের কোম্পানি আছে, বিজনেস প্রসেস আউটসোর্সিং বলে। বাইরে হয়তো বা তাদের কেউ আছে কোম্পানিগুলার, তারা হলো কোম্পানির সাথে লিঙ্ক করেছে, তো বাইরের কোম্পানিগুলো হায়ার করতে গেলে সরাসরি আপনাকে করলো, সে আপনাকে ট্রাস্ট করতে পারে না, আপনাকে একটা ল্যাপটপ পাঠালো, হ্যাঁ, বা আপনার বা মেডিকেল ইন্স্যুরেন্স কে দেখবে, দায়িত্ব নিবে কে, লেবার ল বলতে বিভিন্ন ইউ আছে, ওদেরকে কমপ্লাই করতে হয়, বা আপনার কিছু একটা লাগবে, ওখান থেকে কিভাবে পাঠাবে, আপনার স্যালারি দিলো, আপনি পরে কাজ করলেন না, পুরো বাদ দিয়ে দিলেন। তো মাঝে রেসপন্সিবল পার্সন থাকে না, তো তো তারা বিভিন্ন কোম্পানির সাথে এরকম চুক্তি করে নেয় যে ওকে তুমি আমাকে রিসোর্স দাও, এটার জন্য তোমাকে আমি একটা অ্যামাউন্ট দিব। তো ওই ধরনের কোম্পানিগুলো যখন হায়ার করে নর্মালি 2-3 বছর সিনিয়র মানে এক্সপিরিয়েন্স চায়, 1 বা 2 বছর, হ্যাঁ, বা অনেক সময় 3 বছরও চায়, কিন্তু স্যালারি ওই লেভেলেরই হয়, 2 লাখ 3 লাখ পর্যন্ত স্যালারি হচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট মানে 80, 1,20,000 দিয়ে স্টার্টিং হয় অ্যাটলিস্ট। সো এই সুযোগগুলা আগে ছিল না, আমি নিজেই বছর 2 যাবত এগুলো আসলে অনেক দেখছি, তো আপনারা এগুলো করতে পারেন। আর এখানে বিভিন্ন রোল গুলার কথা বললাম, যে ইভেন মিল এন্ড আপনাদের মাঝে অনেকেই আছেন হয়তো আইএনজিও গুলা টার্গেট করতে পারেন। আমার যখন আমার কেরিয়ার শুরু হয়েছিল সিলেটে সেভ দ্য চিলড্রেনে, 6 মাসের একটা প্রজেক্টে কাজ করে, সূচনা নামের একটা প্রজেক্ট ছিল, 2018। মাস্টার্স থিসিস শেষ করে ওই প্রজেক্টে 6 মাসের জন্য কাজ। সো ওগুলোর জন্য মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, এমআইএস অফিসার, এই রোলগুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু সবগুলোতেই কম বেশি এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল বা সিকুএল, ডেটাবেজের যে ল্যাঙ্গুয়েজ, সাথে পাইথন যদি জানতে পারেন, মানে কিছু কিছু যেমন ডেটা সায়েন্টিস্ট বা এমএল ইঞ্জিনিয়ার, এগুলো হলো পাইথন মাস্ট। অন্যগুলোর জন্য পাইথন জানলে আপনি অ্যাডভান্টেজ পাবেন, না জানলেও কাজ করতে পারবেন। 70-80% কোম্পানিতে ওটা ছাড়াও কাজ করতে পারবেন। হেলথ কেয়ার অ্যানালিস্ট, এই পজিশন গুলোতে স্ট্যাটিস্টিক্স, এটা আমাদের দেশে আরেকটা নেক্সট ইমার্জিং সেক্টর, যেখানে প্রচুর ডেটা অ্যানালিস্ট বা এগুলো দরকার হয়, সেখানে হলো স্ট্যাটিস্টিশিয়ান বা ওরাও অনেক হেল্প। আর এর ভিতরে বাই দ্য ওয়ে আমি আপনাদের একটা লাস্টে কিউএনএ সেশন রাখবো। আমি আর বেশি না, 20-25 মিনিট আমি কথা বললি, দেন আপনাদের যত কোশ্চেন আছে আমি সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো, আরো যদি কোনো রোড ম্যাপ জানার থাকে। তো কিছু কমন কোশ্চেন আসে এই ফিল্ডে আসার ক্ষেত্রে, এআই কি রিপ্লেস করে দিবে কিনা। সো ফার আমি এআই, আমি বলি ইভেন আমি উম, আমার কাজে ইউজ করছি ব্যাপারটা এমন না। আমি নতুন যারা, আমি স্টুডেন্টদের যখন শেখাই ফান্ডামেন্টাল বিষয়গুলো শেখানোর পরে, আমি বরঞ্চ তাদেরকে রেগুলার আরো বলি, বা আমার ক্লাসে আমি দেখিয়ে দিই কিভাবে এআই কে ইউজ করে তার কাজটা আরো এফেক্টিভলি করতে পারে। এই ফিল্ডে আসার ক্ষেত্রে সবাই আগে একটা ভয় ছিল, ডোমেন নলেজ, ডোমেন নলেজ। ডোমেন নলেজ বলতে বোঝাচ্ছে যেমন আপনি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, আপনি জানেনই না হেলথ কেয়ার নিয়ে কি কাজ করবেন, ইন্টারভিউ দিতে যাবেন কি বলবেন, আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারেন, একজন হেলথ কেয়ার অ্যানালিস্টের কি কি জানা দরকার, হ্যাঁ, তারা কি কি কাজ করে,
যদি বাংলাদেশের প্রেক্ষিতে কোনো ইয়ে হয়, কোম্পানির লিঙ্ক সহ দিয়ে কথা বলতে পারেন, বা এই কোম্পানি এই রোলে নিবে, তাদের জব ডেসক্রিপশন হলো এটা, আমাকে তুমি এটার জন্য প্রিপেয়ার করো, বা আমি আগামী 3 মাসে এই ফিল্ডের জন্য প্রিপেয়ার হতে চাই, তুমি আমাকে লিস্ট দাও, বা তারা কি কি কাজ করে। সো এখন ডোমেন নলেজ গেইন করা খুব কঠিন না, এআই এর হেল্প নিয়েও করা যায়। কোড গুলো আগে আমার যেটা হয়তো বা 3 দিন লাগতো, সেই কোড আমি এখন একদিনে করতে পারি, কয়েক ঘন্টায় করতে পারি। কিন্তু যেই কাজটা রিপ্লেস করার মতো না, করে না, ওই যে আমার স্টেক হোল্ডার, তারা এখন আনকমফোর্টেবল, তারা ইভেন ডেটা দেখলেই ভয় পায় বেশিরভাগই। হ্যাঁ। সো ইভেন আমি মাঝে মাঝে যখন এসকিউএল বা পাইথনে কিছু অ্যানালাইসিস করে, তারা হলো আবার কমফোর্টেবল ফিল করে যে এক্সেলে আমাকে তুমি কি কি দিতে পারবে ডেটাটা, আমরা নিজেরা একটু দেখবো, সর্বোচ্চ এক্সেল। তো এই যে তাদের সাথে যে কমিউনিকেশনের বিষয়টা, এটা আসলে খুব সহজে, খুব মানে বাইরের দেশে এটা খুব দ্রুত এটা আসলে যাচ্ছে না। ডেটা সায়েন্টিস্টদের অনেক কাজ অটোমেট করে ফেলা যায়। একটা এমএল মডেল নিয়ে কাজ করতে আগে হলো হয়তোবা 15 দিন লাগতো, এখন সেটা 2 দিনে 3 দিনে করা যাচ্ছে। কিন্তু এখানেও এই ক্ষেত্রেও প্রথমে যখন একটা এমএল মডেল, বা আমরা প্রচুর এবি টেস্টিং করি, এবি টেস্টিং করি বলতে আমাদের ওয়েবসাইটে পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য, বা বিভিন্ন কিছু যখন এক্সপেরিমেন্ট করি, আমরা গ্রুপদের স্প্লিট করে নিই, বিভিন্ন গ্রুপকে, ইউজার গ্রুপকে স্প্লিট করে তাদের মাঝে বিভিন্ন টেস্ট করি যে ওকে, কোন গ্রুপটা বা কোন ফর্মটা বা কোন ল্যান্ডিং পেজটা আমার জন্য বেশি সাকসেসফুল, কনভার্সন কোনটাতে হবে, কোনটাতে আসলে মানুষজন বেশি কিনতেছে, বা আমি যে জায়গায় চাই যে ক্লিক করবো এটা ক্লিক করতেছে। তো এই কাজগুলো কন্টিনিউয়াসলি হয় এখানে। প্রোডাক্ট ম্যানেজার, সফটওয়্যার ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট, এবং লাস্টে ডেটা ইঞ্জিনিয়াররা, ডেটাটা স্টোর করে ওয়্যার হাউসে ইঞ্জিনিয়াররা, এবং স্টেক হোল্ডার, যে মেইন স্টেক হোল্ডার, সবাই মিলে একসাথে ডিসিশন নেওয়া হয়, 2 দিন 3 দিন মিটিং হয়। সো দিস থিং মানে এত দ্রুত যাবে না এই বিষয়গুলো, বাইরের দেশের ক্ষেত্রেই বলতেছি। আর আমাদের দেশে তো বললাম এখনো 50% কোম্পানি ডেটা লিটারেসি হয় নাই, তারা এখনো জানে না ডেটা কিভাবে ইউটিলাইজ করতে হয়। তারা প্রথমে ডেটা ইউটিলাইজ করা শুরু করবে, অনেকে এখন শুরু করতেছে। বাংলাদেশে খুব ভালো ভালো কোম্পানি বলেন, যে পাঠাও, নেক্সট ভেঞ্চার্স বলেন, আম, এরকম ইভেন প্রভা হেলথ, এরকম আরো অনেক কোম্পানি আছে যারা হলো ডেটা ডিপেন্ড ডিসিশন মেকিং ইয়ে করতেছে। ইভেন স্বপ্ন বা এই ধরনের কোম্পানি গুলাও, যেগুলো এসিআই স্বপ্ন, তাদেরও এরকম বিশাল বিজনেস ইন্টেলিজেন্স টিম আছে, বা ডেটা সায়েন্স টিম আছে। তো এরকম অনেকে ইউজ করতেছে, অনেকে করতেছে না, কিন্তু বাকি ধীরে ধীরে এটার গ্রোথ দেখে, বা এটাকে, ডেটাকে কিভাবে মানিটাইজ করা যায়, ইনফরমেশনকে কিভাবে টাকায় কনভার্ট, রেভিনিউয়ে কনভার্ট করা যায়, ইনফরমেশনকে ইউজ করে, অ্যাকশনেবল ইনসাইট। আপনি শুধু ড্যাশ, অনেকে যেটা ভুল করে, শুধু তো এই ড্যাশবোর্ড বানালাম এটা এটা, বাট আপনাকে ক্লায়েন্টের পয়েন্ট থেকে চিন্তা করতে হবে, তার আসলে কি কি দেখা দরকার, কি দেখলে তার হলো হেল্প হবে, বেনিফিটেড হবে। সো এই জিনিসগুলা আপনি এক্সপার্ট মেন্টরদের কাছেও জানতে পারেন, প্রচুর ব্লগ পড়েও জানতে পারেন, এখনকার সময় চ্যাট জিপিটি বা এগুলোর সাথে কথা বলেও জানতে পারেন। মোবাইলে বসে আছেন, মোবাইলে কিন্তু চ্যাট জিপিটি কথা বলা যায়। সো আর আমাদের দেশে যেটা বললাম, যে ডেটা লিটারেসি আগে ডেভেলপ করতে হবে, সবাই জানতে হবে এই জিনিসটা। জানা এই জন্য যতদিন পর্যন্ত হায়ারিং হবে, একটা পর্যায়ে যখন এইটা সবার মাঝে একটা নর্মালাইজ হয়ে যাবে, জেনারেলাইজ হয়ে যাবে, তখন আরো চিন্তা করবে যে ওকে, আমি এটা আমার কাজ, ওয়ার্ক মানে কাজ কমাতে পারি কিভাবে, বা ওয়ার্ক ফোর্স যারা আছে সেটা আমি কমাতে পারি কিভাবে এআই ইউজ করে। তখন ইভেনচুয়ালি এটা সিঙ্ক হতে পারে, তো একবারে গন হওয়ার মতন। সো দেয়ার ইজ স্টিল ফিউচার, আর্লি মুভার্সরা অলওয়েজ সাকসেস পাবে। অ্যাটলিস্ট 2030 পর্যন্ত এটার ডিমান্ড গ্রোথ এইভাবে বাড়তেই থাকবে। এটা এখন থেকে বলতেছি না, 2023 থেকেই বলতেছিলাম, তখন বরং আরো কম ছিল। গত 1-2 বছর যাবত যেভাবে হায়ারিং হচ্ছে, মানে আমি নিজে সারপ্রাইজ। আপনারা নিজেরা গুগল ইয়েতে, লিঙ্কডইনে জব অ্যালার্ট অন করে রাখতে পারেন, আমি এটা করে রাখতাম এক সময়। ওকে, দেন যেটা বলুন যে আপনি ডেটা অ্যানালিস্ট হবে না ডেটা সায়েন্টিস্ট, এই জায়গার ক্ষেত্রে আমি বলতেছিলাম যে যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসেন, তাদের উচিত যে ডেটা অ্যানালিস্ট হিসেবে নিজের কেরিয়ারটা আগে শুরু করা। আপনি এখানে এক্সেল শিখেন, ডেটাকে ভালোভাবে বোঝা শিখেন, বেসিক স্ট্যাটিস্টিক্স শিখেন, পাওয়ার বিআই এর মতো একটা ইজি টুল শিখেন, যেটা দিয়ে আপনি ড্যাশবোর্ডিং বা ভিজুয়ালাইজেশনে কাজ করতে পারেন। এরপরে এসকিউএল শিখেন। এসকিউএল এমন একটা টুল, সেটা আপনি ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট যাই হন না কেন, আপনাকে তখন দরকার হবে, এবং এটা খুব ইজিলি শেখা যায়। তো রোলগুলোর মধ্যে ডিফারেন্স, ডেটা অ্যানালিস্টরা ইউজুয়ালি এই যে স্টেক হোল্ডারদের সাথে ডিরেক্টলি কাজ করে, তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট গুলা চায়। যেমন আমাকে বলতেছে এখন হলো, আমরা নতুন ভিআইপি ক্যাম্পেইন করব, আমাদের এক্সিস্টিং ভিআইপি কারা, তারা হয়তো বা 10% কুপন পায় বা 15%। আমি চাচ্ছি, এটা অনেক ওল্ড হয়ে গেছে,
এর ভিতরে আমার অনেক ভালো কাস্টমার আসছে, এর ভিতরে অনেকে যারা ভিআইপি কাস্টমার এর মধ্যে অনেক ব্যাড কাস্টমার হয়ে গেছে, তারা আর অর্ডার করতেছে না, ভালো জিনিস আমাদের দিচ্ছে না, ভালো জিনিস কিনতেছে না। তাদেরকে আমি বাদ দিয়ে তাদেরকে অ্যাড করবো। সো এই যে ভিআইপি কাস্টমারের যে গ্রুপিং করা, কি স্ট্র্যাটেজিতে আমি তাকে ভিআইপি কাস্টমার করবো। So এই ধরনের স্ট্র্যাটেজি হোক বা বিভিন্ন, হঠাৎ করে আমার মনে হলো যে ওকে আমার রিজেকশন রেট, রিটার্ন রেট বেড়ে গিয়েছে, মানুষরা রিটার্ন করতেছে আমার প্রোডাক্ট, এটা কি আমার কোয়ালিটি ইস্যু নাকি কোনো স্ক্যাম, আমার টার্গেটেড কোনো ক্যাম্পেইন অর এনিথিং, এগুলা। তো এই ধরনের অনেক অ্যাডহক কোয়েশ্চেনের আনসার করতে হয়, ড্যাশবোর্ড বানাতে হয়, স্টেক হোল্ডারদের প্রেজেন্ট করতে হয়, তাদের সাথে ডিরেক্টলি কাজ করতে হয়। আর ডেটা সায়েন্টিস্টদের কাজটা অনেকটা সময় হলো এক্সপেরিমেন্টাল টাইপের, যে আমরা একটা প্রোডাক্ট বানাবো। প্রোডাক্ট বলতে কিন্তু নট নেসেসারিলি যে আপনার একটা কোম্পানি আছে এর বাইরে আপনি আরেকটা সফটওয়্যার বানালেন বা এরকম না। প্রোডাক্ট বলতে যেমন আপনি এবি টেস্টিং একটা অ্যানালাইসিস করবেন, এটার জন্য একটা এমন একটা সিস্টেম বানালেন, নতুন ডেটা আসলে সিস্টেমটা করলে যেন অটোমেটিক এই কাজগুলো হয়ে যায়, দুইটা গ্রুপের ভিতরে কম্পেয়ার করে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এটা। আপ প্রাইসিং ডাউন প্রাইসিং এর জন্য যে অ্যালগোরিদম করা, কোন সময় আমি কাস্টমার ঢুকলে তাকে আমি বেশি দাম দেখাবো, কখন দেখাবো, কম দেখাবো, এই ডাইনামিক প্রাইসিং এর বিষয়টা। তো এরকম আরো বিষয় থাকে যে এগুলাতে নর্মাল এক্সপেরিমেন্টাল টাইপের হয়। এই প্রজেক্ট গুলো নর্মালি লেংদি হয়, ডে টু ডে রিপোর্টিং এর কাজ, ড্যাশবোর্ড বিল্ডিং এর কাজ, মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে অনেক সময় কাজ করতে হয়। কিন্তু এখনকার সময় যেটা ট্রেন্ড হলো, আমাদের দেশে অ্যাটলিস্ট ডেটা অ্যানালিস্টদেরও কিছু মেশিন লার্নিং এর বেসিক, অ্যাটলিস্ট ক্লাসিক্যাল মেশিন লার্নিং সম্বন্ধে জেনে রাখা উচিত, যেটা খুব কঠিন না। সেটের স্টুডেন্টরা যারা থাকে এরা এমনি অলরেডি কিছুটা জেনে যায়, রিগ্রেশন অ্যানালাইসিস, লজিস্টিক রিগ্রেশন, এগুলো সোশ্যাল সায়েন্সের অনেকে ওরা জানে এগুলো। সো এগুলো অ্যাটলিস্ট ক্লাস্টারিং যে বিষয়গুলো আমি কাস্টমারদের মধ্যে কাস্টম গ্রুপ করবেন। So এতটুকু জানলে দুইটা পজিশনই তারা অ্যাপ্লাই করতে পারে। দুইটা পজিশন বলতে অ্যাটলিস্ট ডেটা অ্যানালিস্টরা তো এখানে একটা আপার হ্যান্ড থাকে, রিক্রুটেড হওয়ার চান্স থাকে। তো যারা বিগিনার লেভেলে, তাদের জার্নিটা হওয়া উচিত ডেটা অ্যানালিস্ট থেকে যদি শুরু করেন, এটা আরো বেটার হবে আপনার সলিড। অনেক সময় এটাকে ভালো আইডিয়া হিসেবে নেওয়া হয়, আপনি 1-2 বছর হিসেবে ডেটা অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করলেন, দেন সেখান থেকে যদি আপনি ট্রানজিশন করেন ডেটা সায়েন্টিস্ট হিসেবে, দেন আপনার আরো ভালো লাগলো এআই নিয়ে কাজ করা ভালো লাগলো, তখন এআই নিয়ে আপনি রিসার্চ করা শুরু করলেন। ওটা একটাতে থেকে আরেকটার জন্য প্রিপেয়ার্ড হওয়া আরো বেটার। সো আর যে কথাগুলো আমি বলতেছিলাম যে এগুলো মোটামুটি এখানে হাইলাইট করে আলটিমেটলি আমি এগুলো আউটলাইন করে দিয়েছি। আমি এগুলো নিয়ে খুব ডিটেলসে বলবো না, আপনাদের কোয়েশ্চেন থাকলে তখন আনসার করবো। কেন ডিমান্ড, লুক্রেটিভ স্যালারি বা এক্সপোনেনশিয়াল গ্রোথের কথা, এগুলো সবকিছু, বা যে কেরিয়ার ট্রানজিশন যে একটা থেকে আরেকটা যাওয়া যায়, এই বিষয়গুলো আপনারা এই লিঙ্ক গুলোতে যখন যাবেন তখন দেখবেন যে 2025 সালে ইভেন আপওয়ার্ক বলেন বা ফ্রিল্যান্সিং মার্কেটেও কোনগুলোর কাজের ডিমান্ড বেশি। টপ 10 ডিমান্ডিং স্কিলের ভিতরে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্টদের থাকবে। আমি নিজে কাজ করতেছি জবের পাশাপাশি, রেগুলার বেসিসে কাজ করতেছি, আমার স্টুডেন্টরা আমার সাথে কাজ করে বেশ কয়েকজন, যারা ওরকম সিনসিয়ার ভালো। তো বাংলাদেশে এখানে কিছু কোম্পানির আমি নাম দিয়েছি, যে কোম্পানিগুলা বা সেক্টর গুলা, ইন্ডাস্ট্রি গুলা যারা হায়ার করছে, এরকম আরো অনেক কোম্পানি আছে, কিন্তু অ্যাটলিস্ট তারা তারা রেগুলার বেসিসে করতেছে এবং এর ইয়েও ভালো, ওয়ার্ক কালচারও ভালো, এবং স্যালারি রেঞ্জ গুলা কিরকম হয় এটা দেখলে বুঝতে পারবেন। স্টার্টিং এ 20 থেকে 60 হাজার পর্যন্ত হয়, মিড লেভেলে এরকম থেকে এরকম হয়। তো গ্লোবাল কোম্পানি গুলা বা বিপিও কোম্পানির জন্য যে এটা হলো গ্লোবাল স্কেল, এটা আপনি নাও ধরতে পারেন। আবার কেউ যদি হায়ার স্টাডিজ এর চিন্তা করেন তখন ওখানে গিয়ে এটা এক্সপেক্ট করতে পারেন। রিমোট এবং ফ্রিল্যান্সিং যে পজিশন গুলাতে আওয়ারলি রেট কেমন হয় বা নর্মালি কেমন হয়, তো একটু যদি সিনিয়র লেভেলের হয়, আমার লেভেলে বা এরকম আপনি 4 বছর কাজ করছেন, আপনি ডেইলি ইভেন আপনার ইয়ে থাকবে হলো আহ $200, $300 করে ডেইলি রেট থাকবে, বা পার আওয়ারের জন্য অনেকে, মানে আমার কোম্পানিতেই কাজ করে এরকম আছে যে $120 করে পার আওয়ারের জন্য। কিন্তু এটা অবশ্যই পরবর্তী, শুরু করতে হবে এদিকে তাকাতে হবে, এখান থেকে চিন্তা করতে হবে আমাদের দেশের ইয়েগুলোর জন্য। তো এখানে কিছু এই যে বললাম না লিঙ্ক, এটা কিন্তু এখান থেকে সবগুলো লিঙ্কডিন থেকেই নেওয়া। লিঙ্কডিনে যদি সার্চ করেন, আজকে দেখলাম যে এটা অপটিমাইজ হচ্ছে, বিভিন্ন পজিশন খোলা আছে, এখানে বিভিন্ন আরো কোম্পানি আছে, এখানে সবসময় মোটামুটি ভালো ইয়ে হচ্ছে। যে টুলগুলোর কথা বলতেছিলাম যেগুলো না জানলেই নয়, এক্সেল স্প্রেডশিট বেসিক্যালি সেম। এক্সেল হলো মাইক্রোসফটের যেটা আপনার লোকালি ইয়ে করতেছি, আর গুগল শিট হলো যে গুগলের যেটা ইয়ে করতেছি, অলমোস্ট সেম জিনিস, অ্যাটলিস্ট এগুলো জানা দরকার। হ্যাঁ? আর পাইথন আর যে কোনো একটা জানলেই হয়, কিন্তু এখনকার সময় শিখলে ওই যে ট্রানজিশনের কথাটা মাথায় রেখে যদি আপনি এআই ফিল্ড পর্যন্ত যান বা সামথিং, দেন পাইথন ডেফিনেটলি বেটার। হুম। কোথায় শিখবেন? আমি এখানে বেশ কিছু চ্যানেল দিয়েছি, যেমন এক্সেল শেখার জন্য চান্দুর চ্যানেলটা আছে, লেলা গেরানির, আমি যে দুটো চ্যানেল সবসময় ফলো করি, এগুলা দেখতে পারেন, আমি লিঙ্ক সহ দিয়ে দিয়েছি অ্যাটাচ করে। পাওয়ার বিআই শেখার জন্য কোন চ্যানেল গুলা বেটার, হ্যাঁ। সো এসকিউএল শেখার জন্য এই দুটা চ্যানেল থেকে বেস্ট, মানে হয় না কোনো কিছু, অঙ্কিত বানসাল এবং টেক তৌফিক, পাকিস্তানি একজন, ওর ইন্ডিয়ান একজন।
তারপরে পাইথন শেখার জন্য এরকম কৃষ্ণায়কের একটা চ্যানেল আছে, পাইথনের আরো অনেক চ্যানেল আছে, মশের একটা ইউআস চ্যানেল আছে। সো আরো হলো বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে এই ফিল্ডে, লুক একজন, ওর চ্যানেলে অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন, অ্যালেক্স অ্যানালিস্ট আছে, ইজিলি কিছু শেখার জন্য। সো ফ্রি কোড ক্যাম্পে পাবেন। সো এগুলা থেকে আপনি শিখতে পারবেন। তো যদি আপনি হাইলি মোটিভেটেড, খুব হাইলি মোটিভেটেড হলে, কারণ অনেক সময় আমরা দেখা যায় ধুমধাম শিখে ফেলি, 1 মাস 2 মাস অনেক স্টাডি করলাম, পরবর্তীতে আর কি করতে হবে জানি না, বা গ্যাপ পড়ে গেল। এই জন্য অনেক সময় কমিউনিটির সাথে কানেক্টেড থাকতে হয়, নেটওয়ার্কিং থাকতে হয়। তো সেই জায়গাটা অনলাইন কোর্সটা এটা থেকে এক্সট্রা যদি আমি বলি, যে একটা দুইটা অ্যাডভান্টেজই সর্বোচ্চ থাকে, যেটা একটা হলো ইন্টারেক্টিভ কোর্সে আমার এই কোর্স গুলো আছে, ডাটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার BI, যেমন এই ব্যাচে আমাদের 400+ এনরোল করলো। এবং এখানে বেশিরভাগ মজার ব্যাপার হলো 50% হলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অলরেডি জব করতেছে, বড় বড় কোম্পানিতে, ইভেন ম্যানেজার পার্ট ম্যানেজার ম্যানেজারিয়াল রোলে কাজ করতেছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে, এগুলোতে আপনারা কেন বুঝতেছেন যে এখনকার সময় ডেটা অ্যানালাইসিস এর মতো নলেজ বা ডেটা সায়েন্সের যদি কনসেপ্ট গুলা না বুঝে, এদের সাথে টিকে থাকাটা কঠিন। বা তার কাজ আরেকজন তাকে রিপ্লেস করতে পারবে খুব ইজি। সেখানে এসকিউএল এর কোর্স আছে, হ্যাঁ, পাওয়ার BI এর কোর্স আছে। এখানে যেমন আমি লিড ইনস্ট্রাক্টর, আমার স্টুডেন্ট ও এখন পাঠাবে কাজ করতেছে, আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, এখন লিড ইনস্ট্রাক্টর। এবং বিভিন্ন ডেটা সলিউশন 360 একটা ইয়ে আছে, সেখানে একসময় ক্লাস নিতাম, সেখানে আমার স্টুডেন্টরা এখন ওখানে এখন কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছে। যাই হোক, এরকম এই এই জায়গাগুলোতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা, এটা হলো আপনি যখন 200 300 মানুষ যখন কানেক্টেড থাকেন, তখন এই যে নেটওয়ার্কিং, আপনি যদি এই যে ফেসবুক গ্রুপ বা বিভিন্ন লিঙ্কডইন, যখন আমাদের গ্রুপ গুলো থাকে, এখানে যখন আপনি প্রজেক্ট গুলো দিচ্ছেন, আমি প্রজেক্ট গুলো ওভারভিউ করে দিচ্ছি, বা কেউ প্রবলেম দিল ফেসবুক গ্রুপে, আরেকজন সলিউশন দিচ্ছে, যারা এখানে অ্যাক্টিভ তারা অন্যদের নজরের ওপর, তারা অটোমেটিক্যালি এক্সট্রা ফ্রিল্যান্সিং কাজ পায়, জবের বিষয়টাও ইয়ে হয়, বা মোটিভেশনটা ধরে রাখা যায়, এটা কমিউনিটির মতো কাজ করে। একা নিজের মোটিভেশনটা ধরে রাখাটা কঠিন। তো এই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, তো এখান থেকেই করেন। এইবার কোড বেসিক্স এর কোর্স আছে, সেখানেও দেখতে পারেন যে তো এই বিষয়গুলো, এগুলো ওদের ওয়েবসাইট, ইন্টারেক্টিভ ক্লাসের ওয়েবসাইটে গেল এগুলো সম্বন্ধে। আর আপনি কোর্স করেন আর না করেন, অ্যাটলিস্ট এই লাইনে যদি কেউ আসতে চান, এগুলোর মডিউল গুলো যেভাবে ডেভেলপ করে, অ্যাটলিস্ট ডেটা অ্যানালিটিক্স, পাওয়ার BI, ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, এবং পাওয়ার BI ফর বিজনেস ইন্টেলিজেন্স, এই কোর্সগুলোর মডিউল সম্পূর্ণ আমার ডেভেলপ করা। এটা হলো আপনি দেশে বা দেশের বাইরে আপনাদের যেই আছে তাদেরকে অ্যাটলিস্ট মডিউলটা দেখাতে পারেন, কোর্সের কথা উল্লেখ করবেন না, জাস্ট মডিউলের অংশটা দেখাবেন, যে এটা জানলে কি এনাফ কিনা একজনের মিড লেভেল পর্যন্ত, শুধু বিগিনার না, মিড লেভেল পর্যন্ত এই রোলে কাজ করার জন্য। হ্যাঁ, তো এই জন্য আপনি নিজে নিজেও যদি শিখেন, এই মডিউল গুলা ধরে নিজে নিজে শিখতে পারেন। তো আমি এখানে মডিউল গুলো দেখলাম না, আপনাদের ওয়েবসাইটে গেলেই ওই ব্রোশিওর বা মডিউল গুলো নামায় নিতে পারবেন। এটা অনেক চিন্তা করে ডেভেলপ করা এবং কন্টিনিউয়াসলি এটা আপডেট করা হয়। আর এই ফিল্ডে জব পাওয়ার জন্য যেটা দরকার, আপনি শুধু লার্ন করলেই হবে না, যেটা হবে একটা রেজুমে। আগে আমরা রেজুমে কে গুরুত্ব দিতাম বা সিভি কে, এখনো এটার আছে, শুধু আমরা এতটুকুই গুরুত্ব দিই। আমি আমার ইউনিভার্সিটি লাইফ বা শেষ করে আমি শুধু এটাকেই গুরুত্ব দিতাম। কিন্তু এগুলোর পাশাপাশি এঙ্গেজিং কভার লেটার দরকার হয়। আপনি যখন অ্যাপ্লাই করতেছেন, সব জায়গায় একভাবে অ্যাপ্লাই করলে হবে না। আপনি এই অনুযায়ী একটা মানে হয় ইমেল বডিতে দিয়ে দিলেন, অথবা না হলে আলাদা কভার লেটার দিবেন, যে কয়েকটা বুলেট পয়েন্ট কেন আপনি তাদেরকে হেল্প করতে পারেন। আপনি যদি বিগিনারও হন, তাও বলতে পারেন যে আমি এই লাইভ প্রজেক্ট গুলো আছে, যে আমার এই লাইভ প্রজেক্টের একটা লিঙ্ক দিয়ে দিবেন, বা পোর্টফোলিও প্রজেক্ট গুলো দিয়ে দিবেন। অথবা ওই কোম্পানির জন্য স্পেসিফিক্যালি আপনি একটা পোর্টফোলিও প্রজেক্ট বানান। তারা মনে করেন এনার্জি সেক্টর, তাদের জন্য এনার্জি ডেটা নিয়ে, হ্যাঁ, ইলেকট্রিসিটি ডেটা বা এগুলো বিভিন্ন ধরনের ডেটা নিয়ে, বা স্বপ্নের জন্য ইয়ে করলেন, রিটেল স্টোরের ডেটা নিয়ে একটা বানালেন। বানিয়ে অ্যাপ্লাই করার সময় আপনি এটা বলে দিলেন যে আমার ফুল পোর্টফোলিও পার্সোনাল ওয়েবসাইট আছে এখানে, আপনি আমার লাইভ প্রজেক্ট, আমি যদিও ফ্রেশার, কিন্তু অলরেডি আপনাদের কি রিকোয়ারমেন্ট দরকার সেই রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে আমি একটা ডেডিকেটেড একটা প্রজেক্ট করেছি। ঠিক আছে, এটা একটু দেখতে পারেন, এবং দেখে যদি ইন্টারেস্টেড বোধ করেন, তাহলে ফিল ফ্রি টু কল মি, মানে ডিসকাস করার জন্য আমি আরো ফার্দার ডিসকাস করতে পারবো কিভাবে এগুলো ইউজ করে আপনি আপনার ডিসিশন মেকিং বলেন, বা আপনার কোম্পানির গ্রোথ বলেন, বা যেই জায়গাগুলোতে বটলনেক আছে এগুলো আইডেন্টিফাই কিভাবে করতে পারেন। তো এইভাবে চিন্তা করতে হবে। আলসেমি করলে হবে না যে আমি একটা কভার লেটার বা একটা সিভি বানালাম, সবাইকে এটা পাঠিয়ে দিচ্ছি। সময় নিতে হবে। কিন্তু এগুলোর আগে যেটা হয়, লাইভ প্রজেক্ট গুলো দিয়ে পোর্টফোলিও বানাইতে, লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হয়, লিঙ্কডইন প্রোফাইলটা ভালোভাবে সাজাইতে হয়। কিছু প্রজেক্টের কথা এখানে উল্লেখ করলাম, যেগুলো আসলে না জানলেই নয়। এবি টেস্টিং এর বিষয়গুলো জানতে হবে। ই কমার্স একটা বড় সেক্টর আমাদের দেশের জন্য বা বাইরের কোম্পানির জন্য। ই কমার্স, রিটেল, অ্যাপারেল। কিছুদিন আগে দেখলাম সেলর ডাটা অ্যানালিস্ট হায়ার করতেছে। ইভেনচুয়ালি অন্যান্য
আড়ং থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলো করে। কোহর্ট অ্যানালাইসিস কি, আরএফএম সেগমেন্টেশন কি, এগুলো ইউজ করে কিভাবে আমি কাস্টমার চার্ন দেখতে পারি, আমার ভিআইপি কাস্টমারদের বের করতে পারি, এগুলো বুঝতে হবে। কে মিনস কাস্টমার, এটার বিহেভিয়ারাল সেগমেন্টেশন কি, কিভাবে ভাগ বের করা যায়। সেই সব ব্যাংক গুলো এখন সমানে হায়ার করতেছে, তো এখন তাদের মেইন ইউই থাকে যে হলো ক্রেডিট রিস্ক বিষয়গুলো, বা কোন কাস্টমার ডিফল্টার হয়ে যাবে, ক্রেডিট কার্ড ডিফল্টার হয়ে যাবে, লোন ডিফল্টার হয়ে যাবে, এইগুলা বের করা। বা ব্যাংকের আপনার কাস্টমার চার্ন হয়ে যাবে এক মোমেন্টে, আপনার যদি বেশি ডিপোজিট ওলা কাস্টমার, ভিআইপি কাস্টমার, সে অন্য ব্যাংকে চলে যায়, আপনার জন্য একটা বিশাল লস। কারণ ব্যাংকগুলো লাভই করে হলো লোনের মাধ্যমে, একজনের ডিপোজিট সে আরেকজনকে লোন দেয়। সেগুলো জানা দরকার, তো এই বিষয়গুলো অ্যাটলিস্ট জানা দরকার। তো এখানে যে স্টেপ বাই স্টেপ যদি সাজান, যেটা হলো যে আপনি যখন স্কিল গুলা ডেভেলপ করলেন, শিখলেন, ওই যে আউটলাইন গুলা বললাম ওগুলা ধরে, যেন আপনার রিজিউমে আপডেট করতে হবে, লিঙ্কডইন আপডেট করতে হবে। লিঙ্কডইন এমন না আজকে আপডেট করলাম কালকে থেকে অ্যাপ্লাই করার ব্যাপারটা এমন না। আজকে থেকে একটু একটু করে আপডেট করা শুরু করেন। তারপরে স্ট্রং পোর্টফোলিও বানাইতে হবে, প্রজেক্ট দিয়ে, লাইভ প্রজেক্ট যেখানে ক্লিক করলে মানুষ লাইভ প্রজেক্ট দেখতে পারবে। দেন হলো এটা, এবং তাদের কি কাজে লাগবে এই বিষয়গুলো হাইলাইট করে থাকতে হবে। বিভিন্ন একই সাথে জব এবং ফ্রিল্যান্সিং পজিশন দুইটার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং পার্সোনাল ব্র্যান্ড করতে হবে। আপনি যদি ভালো হন, লিঙ্কডইনে বলবেন আপনি কাজের জন্য এই কাজ করতে পারেন, এই ইন্ডাস্ট্রির জন্য, ফেসবুকে টার্গেট করেন, বা আপনার যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে আপনি সরাসরি মেসেজ করতে পারেন। পোস্ট কেস সিনারিও কি হতে পারে, সে আপনার রিপ্লাই দিবে না, এর বেশি তো কিছু না। সো মাঝে মাঝে জব থাকে, আমরা অ্যাপ্লাই করি, মাঝে মাঝে কি হয়, জব অপরচুনিটি ক্রিয়েট করে নিতে হয়। আমি আমার ক্যারিয়ারে অনেক অপরচুনিটি ক্রিয়েট করে নিয়েছি। আমি কিছু মানুষ জানি তারাও এই সেম অ্যাপ্রোচ করে। কিছু নাই, কিন্তু তাদেরকে কাজ বুঝিয়ে আপনি এটা করলে এটা করতে পারবেন, আপনাদের এটা বেনিফিটেড হইতে পারেন, এইভাবে একটা প্রজেক্ট নিয়ে আসছে, বড় প্রজেক্ট, লার্জ প্রজেক্ট। সো এই যে, আর এর পাশাপাশি সব মানে কিছু সার্টিফিকেশন, একটা জিনিস, এটা আমি এই জায়গায় একটা ভুল বলে দিই। অনলাইন কোর্স সার্টিফিকেশন এত ভ্যালু অ্যাড করে না, কোর্সেরা হোক, ইউডেমি হোক, ইভেন আমাদের যে কোর্স গুলো আছে, এইগুলোর বাইরে ভেন্ডর সার্টিফিকেশন বলে। যেমন আমি নিজে মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট, পাওয়ার বিআই ডেটা অ্যানালিস্ট অ্যাসোসিয়েট, এবং ফেব্রিক অ্যানালিটিক ইঞ্জিনিয়ার। এই দুইটা সার্টিফিকেশন আমি গত বছর কমপ্লিট করি। সাথে আরেকটা ইটিএল পাইপলাইন বলে ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য, ওইটা আমার সার্টিফিকেশন 2 বছর আগে কমপ্লিট করা আছে। এগুলো আবার রিনিউ করতে হয় ইয়ার ইয়ার। তো এরকম সার্টিফিকেশন করা থাকলে ভালো। নেটওয়ার্কিং এর কথা যেটা বললাম, তো এখানে এই সবগুলা, আর কোম্পানিতে ইন্টারভিউ এর আগে কি কি বিষয়গুলো জেনে যাওয়া উচিত, ওই কোম্পানির সম্বন্ধে জেনে যাওয়া, তারপরে জব ডেসক্রিপশন সম্বন্ধে জানা, এআই এর হেল্প নেন দরকার পড়লে, তাদের কি কাজ লাগতে পারে, আপনি কিভাবে হেল্প করতে পারেন, ওর টপিক গুলা এ করে যান। ভালো ভালো কোম্পানিগুলোতে দেওয়া হলে এখন যেটা হয়, কেস স্টাডি দেয়, আপনাকে বলবে এক্সেল বা পাওয়ার বিআই একটা ড্যাশবোর্ড বানিয়ে দেন, ডেটা অ্যানালাইসিস করে দেন। আর না হলে একটা লাইভ ইন্টারভিউ হয়, এসকিউএল এর উপর অনেক সময় ইন্টারভিউ, বা পাইথন দিয়ে ডেটা ক্লিনিং করতে দিতে পারে। সো এই জিনিস, আর আপনি কিভাবে ভ্যালু অ্যাড করতে বলবেন এই জিনিসগুলো তখন বলবেন, জাস্ট নিজের পরিচয় আর এডুকেশন বিষয় বলবেন না। আপনাকে নিলে আপনি এই জিনিস জানেন, এই জিনিস থেকে কিভাবে সেটা ভ্যালু অ্যাড করতে পারেন। সো এই বিষয়গুলাই আমি এতটুকু রেখেছি। আর ছোট্ট করে যদি বলি, এখানে আমি স্লাইডটাও দিয়ে দিব, এটা রেডি করেছিলাম। শেষে আমি অলরেডি বলেছি যে কোন ফিল্ডের জন্য কোনটা লাগে। তারপরও এখানে যদি আপনারা এটা দেখেন যে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট পজিশন গুলোর জন্য কি কি স্কিল গুলো দরকার হয়, হুম, তারপরে জব রেসপন্সিবিলিটি গুলা কি হয়, তারপরে কি কোম্পানি গুলো হায়ার করে, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজারের জন্য কি কি দরকার হয়, হ্যাঁ, এখানে এগুলা বলা আছে। তার জব ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের জন্য রোল গুলা কি কি হয়। এন্ড দেন মনে করেন এগুলা বিভিন্ন কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট আছে, ডাটা ভিজুয়ালাইজেশন ইঞ্জিনিয়ার, এটা একটা হলো ডিমান্ডিং সেক্টর মানে ফিল্ড হচ্ছে, যেখানে মেইনলি ড্যাশবোর্ড বা এই ধরনের বিষয়গুলাই বেশি লাগে। সো মনিটরিং এন্ড ইভালুয়েশন হচ্ছে যে এনজিও গুলাতে যেগুলাতে দরকার হয়, এগুলাতে তাদের রোল গুলো কি হয়, কি দরকার হয়, এই বিষয়গুলো এখানে আউটলাইন করা আছে বাকিগুলো। এবং বাংলাদেশের বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যেখান থেকেও আসলে জব সার্কুলার হয়। এমনিতে তো এগুলো আছে, মানে সব ওয়েল রিকগনাইজ। এর বাইরে কিছু ফেসবুক গ্রুপ আছে, এখানেও মানুষজন হায়ার করতেছে, বিভিন্ন সময় পোস্ট আসে, তো এগুলো তো একটু আমি দুইটা স্লাইডে আমি দিয়ে দিব। আমি এটা শেয়ার করতে বলবো, আমি ইন্টারেক্টিভ ক্লাসের কাউকে দিয়ে দিব, তারা হলো আপনাদের সাথে শেয়ার করে দিতে পারবে। সো আমার এন্ড থেকে এতটুকু। আমি জানি না কতটুকু, আমি আসলে খুব ব্যস্ততার ভিতরে, নর্মালি আমি শনি রবিবার গুলাতে আমি আমার ফ্রিল্যান্সিং প্রজেক্ট গুলো নিয়ে কাজ করি বা এগুলো। তারপরও উম, আমি কতটুকু ফোকাস ছিল আমি জানি না, কিন্তু আপনারা কোয়েশ্চেন করলে স্পেসিফিক আমি ওইটার আনসার দেওয়ার চেষ্টা করবো।